এবার একটা ছবি দেখায়। সন্তান কোলে মা দৌড়চ্ছেন, পরিমরি করে ছুটছেন প্রবীণ, মোবাইলে ছবি তোলার হুড়োহুড়ি। কংগ্রেস ফেরত মৌসম নূর মালদায় পা দিতেই বাঁধ ভাঙা ভিড় দেখা গেল। ভোটের ঠিক আগে গৌরবঙ্গের রাজনীতিতে কি মৌসম তাহলে বদলের ইঙ্গিত? কোতোয়ালিতে ফিরে তেমনটাই তো দাবি করছেন মৌসম নূর। তবে তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বকশী তিনি বলছেন 21-এর রিপিট টেলিকাস্টই হবে মালদা জেলায়। 8-এর দশক গৌর এক্সপ্রেস পেলেন মালদহবাসী। কয়েকদিন পর মালদায় ফিরে প্রায় জনতার কাঁধে চেপে স্টেশন থেকে কোতোয়ালি ফিরেছিলেন রেলমন্ত্রী বরকত গনি খান চৌধুরী। অতীতের সেই ফ্রেমই যেন ফিরে এলো শনিবার। বরকত সাহেবের ভাগ্নি মৌসম বেনজির নূরকে দেখতে মালদা টাউন স্টেশনে ভিড় জমল দেখার মতো। উত্তর মালদা, দক্ষিণ মালদার বিভিন্ন গ্রাম থেকে, প্রত্যন্ত গ্রাম থেকে হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয়েছেন মালদা টাউন স্টেশনে। শুধু তাই নয়, অধিকাংশ মানুষ ভেতরে ঢুকে পড়েছেন। পরিস্থিতি এমন হয় যে ট্রেন থেকে মৌসম নূর প্রায় নামতে পারছিলেন না। তো দূর থেকে এসেছেন কাকে দেখতে? মৌসুমের জন্য? হ্যাঁ, মৌসুমের জন্য এসেছেন? মৌসুমের জন্য আমরা সব মৌসুমকে স্বাগত জানার জন্য এসেছি। তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরেছেন মৌসম। পুরনো দলে যোগ দিয়ে শনিবার ফিরলেন মালদায়। তাকে এক ঝলক দেখার জন্য উৎসুক মানুষের ভিড়। কংগ্রেসের নেত্রীকে স্বাগত জানাতে সেই ভিড়ের শরিক হলেন বহু তৃণমূল কর্মীও। তৃণমূলের কর্মী আপনি? হ্যাঁ তাও মৌসুমের জন্য চলে এসেছেন? হ্যাঁ। ভিড়ের বহর দেখে মৌসুমেরও চোখের কোণ চিকচিক। গলায় 6 বছর আগে কংগ্রেস ছাড়ার আক্ষেপ। তৃণমূলে যাওয়াটা কি কোথাও ভুল হয়েছিল? কোথাও না কোথাও তো নিশ্চয়ই একটা গ্যাপ হয়েছিল আমার পক্ষ থেকে, সেটা আমি এখন ফিল করতে পারছি। মানে ওখানে যাওয়াটা? হ্যাঁ। দিল্লিতে কংগ্রেসে যোগদানের পরও তৃণমূলের প্রশ্নে তেমন আক্রমণাত্মক ছিলেন না মৌসম। এদিন ভিড়ের বহর দেখে মৌসুমও কি মুখ খুললেন অবশেষে? কোতোয়ালিতে পা দিয়েই 26-এর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলকে। এখন মানুষ একটা পরিবর্তন চাইছে। আমি প্রত্যেকটা বিধানসভায় কাজ করব, প্রত্যেকটা সিটে আমরা আশা করব যে কংগ্রেস জিতবে। মানবী রতুয়া, হরিশচন্দ্র, চাঁচল। 2021-এর জনগণনা অনুযায়ী মালদায় প্রায় 52% মুসলিম সম্প্রদায়ের মানুষের বাস। কিন্তু মুখ্যমন্ত্রীর বরাবরের আক্ষেপ ছিল মালদার জন্য অনেক কিছু করলেও ভোট পায় না তৃণমূল। মৌসুমকে জেলা সভানেত্রী করার পর গত বিধানসভা নির্বাচনে সেই আক্ষেপ কিছুটা মেটে। 2021-এ মালদার 12টি বিধানসভার মধ্যে 8টিতেই জয়ী হয় তৃণমূল, আর 4টিতে বিজেপি। পরবর্তীতে জেলা সভাপতি বদলাতেই 2024-এর লোকসভা ভোটে ফের ধাক্কা। মালদার 2টি লোকসভাতেই পরাজিত তৃণমূল। বিধানসভা নিরিখে 12টির মধ্যে 6টিতে বিজেপি ও 6টি আসনে এগিয়ে কংগ্রেস। মৌসুম বদলের পরে সবচেয়ে বড় প্রশ্ন, 26-এর ভোটে মালদায় কেমন হবে শাসক দলের পারফরমেন্স? কংগ্রেস ভালো করবে ইলেকশনে। মালদা হচ্ছে কংগ্রেসের মাটি ঘাঁটি, আমাদের বড় আশা আছে মালদাতে। ক্ষুব্ধ বহু তৃণমূল কর্মীরাও কি আজকে হাজির? সংগঠন বেড়ে গেছে মালদাতে, এটা নিয়ে সবাই খুশি। এখানে ভোটে মমতা ব্যানার্জির নামে, মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে অভিষেক ব্যানার্জির নামে এখানে ভোট হয়। কোনো ব্যক্তিকেন্দ্রিক ভোট এখানে হয় না। মালদার মানুষ 2026 সালের নির্বাচনে প্রমাণ করে দিবে যে মালদা তৃণমূল কংগ্রেসের সাথে আছে, মমতা ব্যানার্জির সাথে আছে। বরকত মানে আশীর্বাদ। মালদায় ভোটে মানুষের বরকত পেতে শাসক বিরোধী নির্বিশেষে রাজনৈতিক দলের নেতা নেত্রীরা প্রণাম জানিয়ে আসেন বরকত গনি খান চৌধুরীর সমাধিতে। বরকতের প্রিয় ভাগ্নি মৌসুম কি বিধানসভায় শূন্য হয়ে যাওয়ার কংগ্রেসের জন্য বরকত নিয়ে আসবেন? মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আর তারপরে পদত্যাগ কোচবিহারের পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষের। কেন অভিষেকের নির্দেশ তা অবশ্য জানেন না তিনি। 26-এ কি প্রার্থী হচ্ছেন রবীন্দ্রনাথ ঘোষ, এই জল্পনা এখন তুঙ্গে রয়েছে। অবশেষে পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দিলেন রবীন্দ্রনাথ ঘোষ। মাস দুয়েক আগে তৃণমূলের কোচবিহারের জেলা নেতৃত্ব তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছিল, কিন্তু সেসবে গুরুত্ব না দিয়ে রবীন্দ্রনাথ ঘোষ স্পষ্ট জানিয়ে দেন শীর্ষ নেতৃত্ব নির্দেশ দিলে তবেই তিনি পদত্যাগ করবেন। আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে পদত্যাগ করার জন্য চাপ দিচ্ছিল। তো আমি পরিষ্কারই বলছিলাম, তা আমাকে যদি সরাতে হয় মুখ্যমন্ত্রী অথবা রাজ্য নেতৃত্বের যে কেউ চিঠি বা মেইল বা একটা ফোন করলেই আমি সাথে সাথে 1 মিনিটের মধ্যে ছেড়ে দেব। কিন্তু এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিতেই পুরপ্রধান পদ ছাড়লেন এককালের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। রাজ্যের আমাদের সর্বভারতীয় নেতা অভিষেক ব্যানার্জি
তিনি আমায় ফোনে চেয়ারম্যানের পদ থেকে সরে গিয়ে পদত্যাগ করে দলীয় সংগঠনে আমাকে আরও বেশি করে সময় দেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ ও পরিচিত মুখ, একসময় তিনি জেলা সভাধিপতির দায়িত্ব সামলেছেন। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 2022 সালের পুরসভা নির্বাচনে জয়ের পর তাঁকেই কোচবিহার পুরসভার চেয়ারম্যান করা হয়। কিন্তু কেন ইস্তফার নির্দেশ দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তা নাকি রবীন্দ্রনাথ ঘোষ বুঝতেই পারছেন না। জানি না কেন বলা হলো, অনেকদিন থেকেই বলা হচ্ছিল। সম্প্রতি তৃণমূলের যুবনেতা অমর রায়ের খুনের মামলায় তাঁর নাম জড়ানোয় সরাসরি দলের মন্ত্রী উদয়ন গুহ ও জেলা সভাপতির দিকে আঙুল তুলেছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। একজন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, আর একজন আমাদের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, অর্থাৎ হিপি। আমাকে হেনস্থা করা, অসম্মান করা, কালিমা লিপ্ত করা, মানে কোনো কিছুতেই ছাড়ছে না। গত মাসে জেলা তৃণমূলের নেতাদের সঙ্গে বৈঠকে রবীন্দ্রনাথ উদয়নদের দ্বন্দ্ব মেটাতে কড়া দাওয়াই দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার কোচবিহারে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে রবীন্দ্রনাথ ঘোষের ইস্তফা ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। রবিবাবু দলের যোগ্যতম সৈনিক হিসেবে তার দায়িত্ব পালন করছে। দল যখন যা নির্দেশ দিচ্ছে, দায়িত্ব দিচ্ছে, তিনি যথাযথভাবে পালন করছেন। এমনও শোনা যাচ্ছে 26-এর বিধানসভা নির্বাচনে নাটাবাড়ি থেকে প্রার্থী হতে পারেন রবীন্দ্রনাথ ঘোষ। এই নাটাবাড়ি থেকেই গত বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী মিহির গোস্বামীর কাছে তিনি হেরে যান। 2011 থেকে 2021 পর্যন্ত নাটাবাড়ির বিধায়ক ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। 24-এর লোকসভা ভোটে কোচবিহার পুরসভার 20টি ওয়ার্ডের সবকটিতেই পিছিয়ে ছিল তৃণমূল। যখন কোনো বড় সাম্রাজ্য চলে যায়, মানে দেখবেন এটা তো একটা পশ্চিমবঙ্গে যেটা চলছিল, এটা তো এক ধরনের ওই বাদশাহী তন্ত্র। এইগুলো যখন এক বাদশাহ চলে যায়, তাদের ক্ষমতা শেষ হয়ে যায়, তখন তার আশেপাশে যারা থাকে সেখানে নিজেদের মধ্যে গন্ডগোল শুরু হয়। তৃণমূল শেষ, তৃণমূল চলে যায়। এখন সবচেয়ে বড় কৌতূহল, কে বসছেন কোচবিহার পুরসভার নতুন চেয়ারম্যানের আসনে। সূত্রের খবর, সেই পদে আপাতত এগিয়ে 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দিলীপ সাহা। সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা।